আচ্ছা, চলুন আজকের এই আলোচনা শুরু করা যাক একটা দারুণ গল্প দিয়ে। ভাবুন তো, ১৯ শতকের একজন ইঞ্জিনিয়ার, তার একটা স্বপ্ন, কি করে সেটা ২০ শতকে এসে একটা আস্ত প্রতিষ্ঠানকে গড়ে তুলল। আমরা ঠিক সেই অদৃশ্য নকশাটাই খুঁজে বের করব, যেটা সময়ের এত বড় একটা ব্যবধানকে জুড়ে দিয়েছিল। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি। বলা যায় এই অঞ্চলের কারিগরি শিক্ষার একেবারে গোড়াপত্তন করেছিল এই প্রতিষ্ঠানটি। সময়টা ছিল ১৯৫৬ সালের বসন্ত, ১৭ই এপ্রিল। ঠিক সেই দিনই প্রতিষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে, আর এর সাথেই ওই অঞ্চলের কারিগরি শিক্ষায় একটা নতুন যুগের সূচনা হয়। কিন্তু এখানে গল্পটা একটা অন্যরকম মোড় নেয়। খুব অদ্ভুত ব্যাপার, তাই না? যার নামে এই প্রতিষ্ঠান, সেই বিপ্রদাস পাল চৌধুরী, তিনি কিন্তু এর অনেক আগেই, মানে কয়েক দশক আগেই মারা গিয়েছিলেন। তাহলে প্রশ্নটা হলো, একজন মানুষ যিনি ১৯১৪ সালে মারা গেলেন, তিনি কি করে ৪২ বছর পর তৈরি হওয়া একটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারেন? এই ধাঁধাটাই কিন্তু পুরো গল্পটার আসল কেন্দ্রবিন্দু। চলুন তাহলে এই ঐতিহাসিক রহস্যের সমাধান খোঁজা যাক। এই রহস্যটা সমাধান করতে হলে আমাদের একটু সময় সফরে বেরিয়ে পড়তে হবে, ফিরে যেতে হবে অতীতে, জানতে হবে কে ছিলেন এই বিপ্রদাস পাল চৌধুরী। দেখুন, তিনি শুধু একজন জমিদার ছিলেন না, তার পরিচয় আরও অনেক বড়। তিনি ছিলেন একজন স্বপ্নদর্শী শিল্পপতি, আর তার থেকেও বড় কথা, তিনি ছিলেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 1873-তে তিনি ইংল্যান্ডে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, 1914-এ তার মৃত্যু হচ্ছে, আর প্রতিষ্ঠানটা তৈরি হচ্ছে 1956-এ। মাঝখানে এই যে 42 বছরের একটা বিশাল ব্যবধান, এটা কিভাবে পূরণ হলো, চলুন সেটাই দেখি। আগেই বলছিলাম, পাল চৌধুরী শুধু একজন জমিদার ছিলেন না, তার ভাবনা চিন্তা, তার কাজের ধরন, সবকিছুতেই ছিল একজন ইঞ্জিনিয়ারের ছাপ। তিনি ইংল্যান্ড থেকে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান অর্জন করেছিলেন, সেটাকে তিনি স্রেফ নিজের কাছে রেখে দেননি, বরং সেটাকে কাজে লাগিয়েছিলেন বাংলায় একটা শিল্প বিপ্লব ঘটানোর জন্যে। তৎকালীন সময় তাকে বর্ণনা করা হতো একজন আধুনিক, আলোকিত ধারণার মানুষ হিসেবে। মানে, তার ভাবনা ছিল সময় থেকে অনেক এগিয়ে। তিনি চাইতেন দেশের অগ্রগতি, দেশের আত্মনির্ভরশীলতা, যেটাকে আমরা স্বদেশী ধারণা বলি, সেটাই ছিল তার মূল মন্ত্র। এই স্বদেশী ভাবনাটা ছিল আসলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা অর্থনৈতিক লড়াই, যার লক্ষ্যই ছিল দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। আর তার এই চিন্তাভাবনার প্রমাণ কিন্তু তার কাজেই পাওয়া যায়। তিনি পিতল আর চামড়ার কারখানা তৈরি করেছিলেন, চা শিল্পের সরাসরি ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়েছেন। তিনি সবসময় স্বাধীন ব্যবসার পক্ষে ছিলেন, এমনকি নদিয়ায় রেললাইন বাড়ানোর জন্য জমিও দান করেছিলেন। সোজা কথায় তার প্রত্যেকটা উদ্যোগের একটাই লক্ষ্য ছিল, বাংলায় একটা স্বাধীন, আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলা, ব্রিটিশদের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমানো। তাহলে মূল প্রশ্নে ফেরা যাক। এই যে শিল্প করার ভাবনা, এটা তার মৃত্যুর এতগুলো বছর পর কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হল? সংযোগটা কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে তার পরিবারের মধ্যে। তার পরিবার তার এই আদর্শটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তারা শুধু তার স্বপ্নটা বোঝেননি, সেটাকে সত্যি করার জন্য সক্রিয় পদক্ষেপও নিয়েছিলেন। আর সেই পদক্ষেপের প্রথম ধাপ ছিল জমি। প্রায় ৭.৭০ একর জমি, যেটা বিপ্রদাস পাল চৌধুরী নিজে দান করে গিয়েছিলেন। ঠিক সেই জমির উপরে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়। মানে, তার স্বপ্নের বাস্তব রূপ পাওয়ার শুরুটা কিন্তু তার নিজের দেওয়া জমিতেই হয়েছিল। শুধু জমি নয়, তার স্মৃতিতে এই কলেজটা তৈরি করার জন্য পরিবার যথেষ্ট আর্থিক সাহায্য করেছিল। আর এই দানশীলতাই ছিল সেই সেতু, যা বিপ্রদাস পাল চৌধুরীর জীবন আর এই প্রতিষ্ঠার মাঝখানের কয়েক দশকের ব্যবধানকে জুড়ে দিয়েছিল। এতক্ষণ তো আমরা জমি আর টাকার কথা বললাম, কিন্তু এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণটার দিকে নজর দেওয়া যাক। ঠিক কিভাবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তার পরিচয়টাই প্রতিষ্ঠানটার মূল ভিত্তি বা ব্লুপ্রিন্ট হয়ে উঠেছিল। ব্যাপারটা মোটেও কাকতালীয় ছিল না। ওই প্রতিষ্ঠানের একেবারে প্রথম কোর্সটাই ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা। ভাবুন একবার, ঠিক যে বিষয়ে বিপ্রদাস পাল চৌধুরী নিজে পড়াশোনা করেছিলেন, যে বিষয়ে তার দক্ষতা ছিল, সেটাই হয়ে উঠল ওই কলেজের প্রধান বিষয়। তখন এই কোর্সটাকে বলা হতো LCE, মানে লাইসেন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আর এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
কারণ এই প্রতিষ্ঠানটা ছিল পশ্চিমবঙ্গের প্রথম পলিটেকনিক যারা এই লাইসেন্সটা পায়। একটা সময় তো লোকে এটাকে এলসি কলেজ নামেই চিনত। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে প্রতিষ্ঠানটা শুধু তার নামে তৈরি হয়নি, এর পুরো একাডেমিক ভিত্তিটাই গড়া হয়েছিল তার পেশাগত পরিচয়ের ওপর। সুতরাং সংযোগটা একেবারে স্পষ্ট। একজন ইঞ্জিনিয়ারের স্বপ্নই হয়ে উঠেছিল একটা গোটা প্রতিষ্ঠানের লক্ষ্য। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তার যে গভীর জ্ঞান ছিল, সেটাই এই নতুন কলেজের একাডেমিক এবং দার্শনিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাহলে এই গল্পটা আমাদের কি শেখায়? শেখায় যে আমাদের চারপাশে যত প্রতিষ্ঠান আছে, সেগুলোর পেছনেও হয়তো এরকমই কোনো অদৃশ্য নকশা কাজ করছে। তাই পরের বার যখন এরকম কোনো পুরনো কলেজ বা বিল্ডিং চোখে পড়বে, একবার ভেবে দেখা যেতেই পারে কোন দূরদর্শী স্বপ্ন বা আদর্শ এর ভিত্তিটা তৈরি করেছিল।